শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি এই করোনা মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের লেখাপড়া সুচারুভাবে চালিয়ে যাচ্ছ এবং তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মেনে চলতে বলবে। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াতে যাচ্ছি, তোমরা সেই ব্যাপারে সবাই মনোযোগী হবে। ভূগোল ও পরিবেশ। তোমাদের বাড়িতে এবং আশেপাশে অনেক সময় দেখবে তোমাদের জমি নিয়ে আমিন সাহেবরা মাপামাপি করে, অথবা তোমাদের আত্মীয় স্বজন বিদেশে অনেক দেশে থাকে, তখন আমাদের ওই দেশ সম্পর্কে জানার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়। বলো তো সেই জিনিসটা কি? সেই জিনিসটা মানচিত্র। আজকে তোমাদের ভূগোলের মানচিত্র পঠন ও ব্যবহার নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে মানচিত্র কি? মানচিত্র হলো পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। বুঝতে পেরেছ? আমি আবার বলছি, পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। আমরা অন্যভাবেও বলতে পারি, কোনো নির্দিষ্ট স্কেলে সবাই সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। কোনো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী ও এর অংশ বিশেষের অঙ্কিত প্রতিরূপকে মানচিত্র বলে। বুঝতে পেরেছ? মানচিত্রকে ইংরেজিতে ম্যাপ বলে। এই ম্যাপ কথাটা
এসেছে ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে। আবার বলছি, ম্যাপ শব্দটি ইংরেজি শব্দ, এটি ল্যাটিন শব্দ ম্যাপ্পা। ম্যাপ্পা কথাটির অর্থ হল কাপড়ের টুকরা। আদিমকালে অর্থাৎ প্রাচীনকালে কাপড়ের টুকরার উপর মানচিত্র বা ম্যাপ আঁকা হতো। এখন সাধারণত কাগজের উপরেই আমরা বেশি মানচিত্র অঙ্কন করে থাকি। আমাদের মানচিত্র কিন্তু ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলীদের জন্য না, সারা পৃথিবীর সকল ক্ষেত্রে মানচিত্র কিন্তু একটি অপরিহার্য বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই মানচিত্র তথ্য উপস্থাপনার জন্য 5টি বিষয় দরকার হয়। তা এক হলো শিরোনাম, যাকে ইংরেজিতে টাইটেল বা হেডিং বলে। দ্বিতীয় স্কেল, মাপনী বলে বাংলায়। তৃতীয়, সেটা হলো উত্তর দিক, নর্থ লাইন বলে ইংরেজিতে। চতুর্থ, সেটা হলো সূচক, এবং আরেকটি হচ্ছে তথ্য উপাত্ত। এগুলো কিন্তু মানচিত্রে অবশ্যই দরকার হয়। আমি যে কথাটা তোমাদের প্রথমে বললাম, স্কেল। স্কেল নির্ণয়ের জন্য 3টি পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। প্রথম হলো বর্ণনার সাহায্যে, যাকে ইংরেজিতে বলে বাই স্টেটমেন্ট। দ্বিতীয় হলো রেখাচিত্রের মাধ্যমে। তৃতীয় হলো প্রতিভু অনুপাতের সাহায্যে। প্রতিভু অনুপাতকে ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আমরা এই স্কেল সম্পর্কে, আমাদের কিন্তু মানচিত্র শিখতে হলে স্কেল সম্পর্কে জানতে হবে। বর্ণনার সাহায্যে, এই বর্ণনার সাহায্যে যখন আমরা কোনো মানচিত্র অঙ্কন করব, সেটা হলো বর্ণনা বা কথার মাধ্যমে আমরা স্কেল প্রকাশ করতে পারি। যেমন 1 ইঞ্চিতে 1 ইঞ্চি সমান সমান 4 মাইল, বা 16 ইঞ্চি সমান সমান 10 মাইল ইত্যাদি। আমরা কিন্তু মানচিত্র লেখার সময় এই স্কেলগুলো ব্যবহার করে তারপর মানচিত্র অঙ্কন করি। রেখাচিত্রের মাধ্যমে, যেটা রৈখিক স্কেল বলে, রেখাচিত্রের মাধ্যম হলো, তোমরা এখানে দেখতে পারতেছ একটি রৈখিক স্কেল। আমরা রেখাচিত্র, যেটা গ্রাফিক্যাল স্কেল বলে, আমি একটা লিখেছি। এটা আসলে আমাদের ম্যাপ বা মানচিত্র প্রয়োজনে বর্ণনার যে কথাটা আছে, সেটা আমরা একটি রেখায় পরিণত করব, একটা রেখা টানব। তারপরে সেটাকে, যেমন যদি আমি বলি 1 ইঞ্চি, 1
সেন্টিমিটার সমান সমান 10 কিলোমিটার। এটাকে আমরা কিভাবে করব? এই যে আমি এখানে বোর্ডের ভিতর লিখেছি 1 সেন্টিমিটার সমান সমান 10 কিলোমিটার। আমি এটাকে প্রথমে 5টা ভাগ করব। 5টা ভাগ করে প্রথমে বাম দিকের ভাগটা বাদ রেখে 0, 10, 20, 30, 40 এভাবে আমরা লিখব। এরপরে আবার বাম দিকের ভাগটাকে আবার 10টা ভাগ করব। এইভাবে আমরা এই রৈখিক স্কেল মাধ্যমে মানচিত্র অঙ্কন করতে পারি। এটা ইঞ্চিতেও করতে পারি, আমরা অন্য কিছুতেও করতে পারি। এরপরে আমাদের প্রতিভু অনুপাত এর সাহায্যে আমাদের এটাই হচ্ছে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত প্রতিভু অনুপাতের সাহায্যে মানচিত্র অঙ্কন। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন একক, স্বতন্ত্র একক ব্যবহার করা হয়। এই স্বতন্ত্র এককের কারণে এক এক দেশের পরিমাপ এক এক ধরনের হয়, তখন আমাদের বুঝতে অসুবিধা হয়। তাই সকল দেশ মিলিত হয়ে একটি পদ্ধতি বের করেছেন, সেটাই হলো আমাদের প্রতিভু অনুপাত, যাকে ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এই প্রতিভু অনুপাতের সাহায্যে বর্তমান সারা পৃথিবীতে মানচিত্র স্কেল নির্ধারণ করা হচ্ছে। সবচেয়ে জনপ্রিয় প্রতিভু অনুপাতের স্কেল তৈরি করেছেন ব্রিটিশরা। তাদের মানচিত্রগুলো সবচেয়ে জনপ্রিয়। প্রতিভু অনুপাতের ভগ্নাংশের মাধ্যমে লব রাশি দূরত্ব বোঝায় এবং হর রাশিটাকে ভূমির পরিমাণকে বোঝানো হয়। আর প্রতিভু অনুপাতের মাঝখানে ইস্টু ব্যবহার করা হয়, যেমন 1:100, 1:1,00,000 এ ধরনের তোমরা মানচিত্রে উপরে লেখা দেখবে শিরোনামে। তাই এই মানচিত্র সম্পর্কে তোমাদের আরও অন্য ক্লাস যখন নিব তখন আমরা আরও বলবো। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানচিত্রে, সেটা হলো স্থানীয় সময়, লোকাল টাইম, আরেকটা হলো প্রমাণ সময়, স্ট্যান্ডার্ড টাইম। লোকাল টাইমটা কি? স্থানীয় সময় হচ্ছে সূর্য ঠিক যখন মাথার উপরে কিরণ দেয়, অর্থাৎ যখন 12টা বাজে, ওই সময় হিসাব করে আমরা সময় নির্ধারণ করে থাকি। অর্থাৎ আকাশে সময়, আকাশে সূর্যের যে অবস্থান স্থির করা হয়, অর্থাৎ সূর্য ঠিক যখন মাথার উপর থাকে, সেটাকে আমরা বলবো স্থানীয় সময়। আমাদের ভূগোলে স্থানীয় সময় এই মানচিত্রে অবশ্যই দরকার। এবং আরেকটি আছে প্রমাণ সময়, স্ট্যান্ডার্ড টাইম। প্রমাণ সময়টা কি তোমরা সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করো। আমাদের এই পৃথিবীতে অনেক দেশ আছে, 200-র উপরে দেশ।
এই কোনো দেশ ছোট, কোনো দেশ বড়। তাই একটি দেশের মধ্যভাগ দ্রাঘিমা অংশের উপর ভিত্তি করে প্রমাণ সময় নির্ণয় করা হয়। তো একটা দেশের মধ্যভাগের দ্রাঘিমা উপর ভিত্তি করে ওই দেশের প্রমাণ সময় স্থির করা হয়। আমি তোমাদের মানচিত্র পঠন ও ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জিপিএস। জিপিএস, জিআইএস, এই দুইটা নিয়ে তোমাদের আলোচনা করব। জিপিএস হলো গ্লোবাল দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শেষ পর্যায়ে জিপিএস এবং জিআইএস নিয়ে একটু আলোচনা করব। জিপিএস এর পূর্ণ নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর জিআইএস এর পূর্ণ নাম হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এই দুটো আমাদের বর্তমান ভূগোলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র। জিপিএস দ্বারা ভূগোলের সবচেয়ে দ্রুত গতিতে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, সময়, দিক, তারিখ খুব দ্রুত গতিতে আমরা নির্ণয় করতে পারি। এই যন্ত্রটি আসার পরে আমাদের অনেক কিছু খুব দ্রুততার সাথে শুরু হয়েছে। আর জিআইএসটা কি? জিআইএসটা হচ্ছে এটা আমাদের ভূগোলের যত তথ্য আছে এগুলোকে কম্পিউটারের ভিতর সংরক্ষণ করে রাখা, বিশ্লেষণ করা এবং বিভিন্নভাবে সবার মাঝে মুহূর্তের মধ্যে বিতরণ করাটাই হচ্ছে জিআইএস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মানচিত্র পঠন ও ব্যবহার নিয়ে সংক্ষেপে আমি তোমাদের এই পাঠটা আলোচনা করলাম, তৃতীয় অধ্যায়। তোমরা আশা করি বুঝে থাকবে এবং বই অবশ্যই পড়বে, কারণ আমি বইয়ের থেকেই বলেছি। তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।